নমস্কার। আমরা লোকসংস্কৃতির বৈশিষ্ট্যের দ্বিতীয় পর্বটা আজ আলোচনা করব। প্রথম পর্বে আমরা লোকসংস্কৃতির কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করেছি, যেমন লোকসংস্কৃতি একটা নির্দিষ্ট গোষ্ঠীর সম্পদ। সেই গোষ্ঠী যে কোনো একটি বিশেষ বৈশিষ্ট্য দ্বারা তারা সমমনোভাবাপন্ন। এছাড়া আলোচনা করেছি লোকসংস্কৃতির বৈশিষ্ট্য ঐতিহ্য বা ট্র্যাডিশন। আলোচনা করেছি তার আঞ্চলিকতা বা নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশের বৈশিষ্ট্যটি। আলোচনা করেছি লোকসংস্কৃতির মধ্যে যে উপাদানগত জটিল প্যাটার্ন আমরা লক্ষ্য করি। এছাড়া আমরা আলোচনা করেছি লোকসংস্কৃতির মূল প্রেরণা হলো তার যৌথ অস্তিত্ব রক্ষার জন্য খাদ্য উৎপাদন প্রক্রিয়া এবং প্রজনন আকাঙ্ক্ষা। লোকসংস্কৃতির একটি নির্দিষ্ট উপাদানের একটি প্রতীক থাকতে পারে, চিহ্ন থাকতে পারে, রূপক থাকতে পারে। এটা লোকসংস্কৃতির একটি বৈশিষ্ট্য। এই প্রতীক বা চিহ্ন বা রূপকটি বংশ পরম্পরায় হস্তান্তরিত হয়ে থাকে। লোকসংস্কৃতির যে স্বতঃস্ফূর্ততা, তার যে কোনো উপাদানের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যখন তারা সামাজিকভাবে, যৌথভাবে কিংবা পরিবারগতভাবে সেই উপাদানটির সৃষ্টি করে, তখন তার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আমরা লক্ষ্য করি, বা সেটার যে বংশ পরম্পরায় তার যে প্র্যাকটিস বা অনুশীলন চলে, সেটার মধ্যে একটা অসচেতন মনে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যায়। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং বিশেষ করে লোকসংস্কৃতির যে কোনো উপাদানের মধ্যে সেটা একটি উপাদান মানে সেটা একক নয়, তার একটি মাত্রা নয়, তার একাধিক মাত্রা থাকে, তার একাধিক স্তর থাকে। এই যে বহুস্তরিক বহুমাত্রিক একটি উপাদান এবং সেটা ছুঁয়ে থাকে একই সঙ্গে অনেকগুলো সেক্টরকে বা বর্গকে, সেই বিষয়টা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব, প্রথমেই বলবো যে লোকসংস্কৃতি একের সৃষ্টি হলেও সমষ্টির সম্পদ। এটা বহুকাল ধরে আমরা বলে থাকি যে একজন মানুষ যদিও সেখানে সৃষ্টি করে, কিন্তু সেটার অ্যাকসেপ্টেন্স বা গ্রহণযোগ্যতার মাধ্যমে ধীরে 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 সমাজের সমস্ত মানুষ সেটাকে গ্রহণ করে, আত্মীকরণ করে, তারপর সেটাকে পরম্পরাগতভাবে পরের প্রজন্মকে প্রদান করে এবং ধীরে ধীরে সেটা সমস্ত সমষ্টির সম্পদ হয়ে ওঠে। কীরকম? যেমন তাই 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 মামাবাড়ি যাই। আজকে আর আমরা এই কবিতাটি বা ছড়াটির কোনো সৃষ্টিকর্তাকে খুঁজে পাই না। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে কে রচনা করেছিলেন সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী আমরা জানি না। এরকম অজস্র প্রবাদ ধাঁধা কিংবা বিভিন্ন যে লক্ষ্মীর পাটা কে প্রথম এত সুন্দর করে এঁকেছিল কেউ আমরা জানি না। কিন্তু সেই যে বিশেষ উপাদানটি ধীরে 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 একটি সমাজে, যেমন ভৌগোলিক পরিবেশের মধ্যে, বাংলার যে ভৌগোলিক পরিবেশের মধ্যে, বাংলার যে সামাজিক পরিবেশের মধ্যে ধীরে 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 সঞ্চারিত হয়েছে, গৃহীত হয়েছে, গ্রহীত হয়েছে এবং মানুষ সেটাকে নিজের করে নিয়েছে। আজকে যে কোনো একটি শিশুকে ভোলানোর জন্য তাকে তার শৈশবে হাততালি দিতে শেখার সেই প্রথম মুহূর্তটাতে আমরা তাই 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 মামাবাড়ি যাই, এই হাততালি দিয়ে তাকে আমরা শেখাই। হ্যাঁ, আমার মাও আমায় শিখিয়েছেন, তার মাও তাকে শিখিয়েছেন, তার মাও তাকে শিখিয়েছেন। এইভাবে এটা আসলে আমাদের সাংস্কৃতিক উপাদানে পরিণত হয়েছে। অর্থাৎ একজন কেউ সৃষ্টি করেছেন। একটা গল্প বা একটা কবিতা, একটা লোককথা, মানে তার এক একটা লাইন এক একজন সৃষ্টি করেছেন এরকম তো হতে পারে না। একজনই কেউ সৃষ্টি করেছেন অথবা কয়েকজন মিলে সৃষ্টি করেছেন হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে সেটা সবার দ্বারা গ্রহণযোগ্য বলে মনে হয়েছে, তারা গ্রহণ করেছেন নিজের অজান্তেই, ফলে ধীরে 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 সেটা সমস্ত সমষ্টির সম্পদে পরিণত হয়েছে। এগুলো যে কোনো লোকসঙ্গীতের ক্ষেত্রে, যে কোনো লোকনাট্য কিংবা কোনো লোকশিল্পের ক্ষেত্রেও প্রযোজ্য। যে কোনো একটা জ্ঞান, কোনো একটা বিশেষ বিষয়ের অভিজ্ঞতা, যে কোনো একটা বিষয়ের কোনো ধরনের সৃষ্টিশীলতা, তার শৈলী, যা কিছু প্রথম হয়তো কেউ একজন সৃষ্টি করেছিলেন, ধীরে 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 সময়ের সাথে সাথে সেটা সমগ্র গোষ্ঠীর সম্পদে পরিণত হয়েছে। এবং আরও একটি বৈশিষ্ট্য বলা হয় যে লোকসংস্কৃতির উপাদানগুলি স্মৃতি এবং শ্রুতি বাহিত, অর্থাৎ কানে শুনে এবং স্মৃতির মাধ্যমে ধরে রেখে সেটা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হয়, এক মানুষ থেকে অন্য মানুষের মধ্যে প্রবাহিত হয়, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বিস্তৃত হয়। কিন্তু
এই যে বলা হচ্ছে স্মৃতি এবং শ্রুতিবাহিত, আজকাল কেউ কেউ এই ব্যাপারে আপত্তি তোলেন, যে তারা বলেন যে এটা যে বলা হচ্ছে যে স্মৃতি, কিন্তু আজকাল তো গান লোকে লিখে রাখে, কিংবা আজকাল তো বিভিন্ন বিষয়গুলোকে মানুষ লেখাপড়া জানতো না যখন, তখন হয় স্মৃতি আর শ্রুতিবাহিত হতো, কিন্তু আজকের দিনে তো আর এই কথাটা প্রযোজ্য হয় না। আজকের দিনে আর কেউ লিখে রাখে, আজকের দিনে আর কেউ মনে রাখে না, স্মৃতিতে বহন করার দরকার হয় না। কিন্তু সত্যিই কি তাই? একটু তলিয়ে ভাবলেই আমরা দেখতে পাবো যে আমরা আজকেও কিন্তু এই সমস্ত ছড়া, আগডুম বাগডুম খেলতে বসে কেউ খাতা দেখে আগডুম বাগডুম ঘরাডুম সাজে, বেশ বড় কিন্তু ছড়াটা, সেই ছড়াটা কিন্তু কাউকে দেখে দেখে বলতে হয় না, বা কাউকে মুখস্থও করতে হয়নি দেখে দেখে। আমরা স্কুলের পড়াগুলো, স্কুলের যে লেখা ছড়াগুলো, সেইগুলো পড়েছি, দেখে দেখে লিখেছি, না দেখে লিখেছি, মুখস্থ বলেছি ক্লাসে, তারপরেও এত বছর বাদে দেখা যাবে বেশিরভাগ কথায় ছড়াগুলো, কবিতাগুলোই ভুলে গেছি। কিন্তু এই ছড়াগুলো কিন্তু আমরা ভুলি না মোটেও, আগডুম বাগডুম কিংবা ইকির মিকির চামচিকির, হ্যাঁ, এই যে খেলার ছড়াগুলো বেশ লম্বা লম্বা ছড়া ছিল, আমরা লয় লাঠি চন্দন কাঠি চন্দন বলে কাকা বলতাম, তো এগুলো আমাদের কোনোদিন মুখস্থ করতে হয়নি। এই খেলতে খেলতে শুনতে শুনতে কেমন করে জানি মুখস্থ হয়ে গিয়েছিল, স্মৃতিতে ধরা হয়ে গিয়েছিল শুনতে শুনতে। ঠিক একইভাবে আজকের দিনে আমরা যদি যখন পিৎজা, পাস্তা বা এরম ধরনের বিদেশি কোনো রান্না, কেক করবো, অমনি সঙ্গে সঙ্গে বই খুলে বসছি, ইউটিউব খুলে বসছি, সেটাকে একটু লিখে রাখছি। কিন্তু যখন আলু পোস্ত কিংবা হয়তো মৌরি দিয়ে মাছের ঝোল, কোনো একটা নতুন পদ, কোনো একটা মাসি, কাকিমা, বন্ধু কারোর কাছ থেকে শিখছি, তখন কিন্তু সঙ্গে সঙ্গে লিখতে বসে যাই না, যতই আমরা লেখাপড়া জানি না কেন। আমরা একটু শুনে নিই, ও কীভাবে করেছো, আচ্ছা আচ্ছা, পোস্ত বাটারটা তাহলে এই সময় দিতে হয়, ও আমি তো প্রথমেই দিয়ে দিই, আচ্ছা আচ্ছা জানলাম, জেনে তারপরে মনে রেখে দিলাম। এরকমভাবে রান্না বান্না আমরা মনে মনেই রাখি। ঠিক একইভাবে যখন একজন কাঠের কাজ করছেন, যিনি ছুতোর মিস্ত্রি, তিনি যখন কাঠের কাজটা করছে, তার ছেলেকে যখন শেখাচ্ছে, ছেলে কি বসে যায় খাতা বই নিয়ে? না, সেও শোনে, দেখে, আচ্ছা এইটা এইখানে এইভাবে মেজারমেন্ট করতে হয়, এইখানটায় ফুটো করতে হয়, এইভাবে করতে হয়, সে দেখে দেখে দেখে, দেখতে দেখতে, শুনতে শুনতে সে বানাবার চেষ্টা করে, তার বাবা তাকে গাইড করে, ধীরে 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 ওই দক্ষতাটা সে অর্জন করে। এবং তার বাবার মধ্যে এই দক্ষতাটা কোথা থেকে এসেছে? সেই দক্ষতাটা সেটা অভিজ্ঞতার মাধ্যমেই সঞ্চারিত হয়েছে, তৈরি হয়েছে। তো এইভাবে বেশিরভাগ জিনিসই কিন্তু দেখা যাবে যে একটা লোককথা ছোটোবেলায় শুনেছি, হয়তো একটু পরিবর্তিত হচ্ছে আমি যখন আমার মেয়েকে বলছি, হ্যাঁ, তো কিন্তু সেটা হয়তো আমার মার মুখে বা ঠাকুমার মুখে শোনা কোনো একটা গল্প। তো এইভাবেই কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের পরম্পরার মধ্যে সঞ্চারিত থাকে, পরম্পরার মধ্যে আমরা কানে কানে শুনে কেমনভাবে যেন আমাদের স্মৃতিতে সেগুলো রয়ে যায়, বহমান থেকে যায়। বেশিরভাগ জিনিসই লেখার প্রয়োজন তখনই হয় যখন একজন গবেষক গবেষণা করতে বসেন, তখনই তার লেখার প্রয়োজন হয়। কিন্তু বাস্তবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে যে সমস্ত যে লোকসমাজের কথা আমরা বলছি, তাদের মধ্যে কিন্তু মানে সেইভাবে দেখতে গেলে আমরা সবাই এই লোকসমাজেরই অংশ বলে থাকি, কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমাদের ভেতরে যে মানে আত্মসচেতনতাটা অনেক বেশি, আমাদের সেলফ যে আইডেন্টিটিটা অনেক বেশি, তার ফলে আমরা সেই মাস বা ফোকের অংশ সবসময় হতে পারি না। অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা আমাদের যে এলিট ক্লাসের যে আইডেন্টিটি মানে কনসেপ্ট, সেটা অনেক বেশি কাজ করে, অনেক বেশি সচেতন হয়ে ওঠে। আমরা একটা কবিতা লিখে সঙ্গে সঙ্গে নিজের নামটা দিয়ে দিই, সেই কবিতাটা যদি কেউ চুরি করে কোনো কলেজ ম্যাগাজিনে ছাপিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আমরা তার প্রতিবাদ জানিয়ে দেবো। কেউ যদি আমাদের রিসার্চের বা প্রবন্ধের কোনো একটা পোর্শন ঋণ স্বীকার না করে ছাপিয়ে দেয়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আমরা মামলা করে দিতে পারি। নিজের পক্ষে পত্রপত্রিকায় লেখালেখি করে তো মানে তোলপাড় করবই, কেন কি আমরা খুবই আত্মসচেতন। আমার সৃষ্টি অন্যে নিতে পারে না, সেটা কখনই আমার সৃষ্টি, এটা সমষ্টির সম্পদ হয় না, আর আমরা হতেও দিই না। তো সুতরাং এই যে স্মৃতি এবং শ্রুতিবাহিত, এটা কিন্তু লোক সংস্কৃতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সেখানে একজন সৃষ্টি করলে সবাই সেটা নিজের বলেই মনে করে, এবং তার যে লিখিত রূপ থাকলেও সেটা মুখে মুখেই বেশিরভাগ ক্ষেত্রে ছড়িয়ে যায়। এবং খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এখন আমি বলছি, সেটা হচ্ছে লোকসংস্কৃতির উদ্ভব, বিকাশ এবং তার বহমানতার কয়েকটা নির্দিষ্ট প্রভাবকের উপর নির্ভরশীল। এই নির্দিষ্ট কতগুলো প্রভাবক ক্রিয়াশীল থাকে বলেই লোকসংস্কৃতির এই বিভিন্ন যে উপাদানগুলি, সেটা একটা সুনির্দিষ্ট রূপ লাভ করে।
ফ্যাক্টর বলতে ভৌগোলিক পরিবেশ, ভৌগোলিক পরিবেশ একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সাংস্কৃতিক ইতিহাস, জাতিগত বৈশিষ্ট্য, আঞ্চলিক রীতিনীতি, জনবিন্যাস বা ডেমোগ্রাফি, এই সব কিছুই কিন্তু লোকসংস্কৃতির উপাদানকে বিভিন্নভাবে প্রভাবিত করে, তাই এগুলোকে ফ্যাক্টরস বলা হয়। এই প্রভাবকগুলোই কিন্তু তার বৈশিষ্ট্যগুলোকে নির্দিষ্ট করে। এই ফ্যাক্টরসের মধ্যে যেমন বললাম ভৌগোলিক পরিবেশ, যে কোনো একটা ভৌগোলিক পরিবেশ তার যে লোক তার যে মানে সাংস্কৃতিক বৈশিষ্ট্য সেটাকে নির্ধারণ করে। কীরকম? আমার পোশাকটা সুতির হবে না পশমের হবে না রেশমের হবে, আমার ভৌগোলিক পরিবেশই নির্ধারিত করে। আমি যদি মেরু প্রদেশে থাকি, সেখানে যে ঠান্ডায়, আমার কিন্তু ট্র্যাডিশনাল পোশাক কিন্তু ফারের হবে। আমি যদি পাহাড়ে থাকি, যেমন দার্জিলিংয়ের পাহাড়ে, আমার ট্র্যাডিশনাল পোশাকের মধ্যে পশম বা উল থাকবে। আবার আমি যদি সমভূমিতে থাকি আমাদের এই বাংলার মতো, তাহলে কিন্তু আমার পারম্পরিক পোশাকটা সুতির হবে। ঠিক সে একইভাবে আমার খাদ্যাভ্যাস শিল মাছের মাংস হবে না উটের দুধ হবে, নাকি মাছে ভাতে বাঙালি হব, সেটা কিন্তু আমার ভৌগোলিক পরিবেশই নির্ধারিত করে দেয়। সুতরাং একটা লোক সংস্কৃতির যে বৈশিষ্ট্য বা লোক সংস্কৃতির নির্দিষ্ট রূপ, সেটাকে কিন্তু নির্ধারণ করে ভৌগোলিক পরিবেশ নামক ফ্যাক্টর। একইভাবে সাংস্কৃতিক ইতিহাস কীভাবে আমাকে প্রভাবিত করে, যেমন আমার এখানে ভৌগোলিক পরিবেশে আমি মানে ভাত খাচ্ছি আর মাছ খাচ্ছি, আমার এখানে যেহেতু এই দুটোই পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে। কিন্তু হঠাৎ করে আমরা মাছে ভাতে বাঙালি হঠাৎ বিরিয়ানি খাওয়ার অভ্যেস করলাম কেন? আমাদের এখন দেখা যাচ্ছে কোনো ভালো কোনো অনুষ্ঠান হলেই, বাড়িতে জন্মদিন হোক কিংবা বিয়ে বাড়ি হোক বা কোনো কিছু হোক বা বিশেষ মানে মুহূর্ত হোক, আমরা বিরিয়ানি খাচ্ছি। তাহলে আমাদের এই সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে, খাদ্য সংস্কৃতির মধ্যে, ফুড কালচারের মধ্যে কিভাবে বিরিয়ানিটা এলো? বিরিয়ানি আসার জন্য কিন্তু এই সাংস্কৃতিক ইতিহাসই দায়ী। সাংস্কৃতিক ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের ইসলামী পিরিয়ড চলেছে, তখন আমাদের যে মানে মুর্শিদাবাদ তো তখন আমাদের বাংলার রাজধানী ছিল, এবং সেখানকার যে নবাবরা, তাদের খাদ্যাভ্যাসের মধ্যে যেহেতু মধ্যপ্রাচ্য থেকে আসা ইসলামী সংস্কৃতির সূত্রে বিরিয়ানি খাওয়ার প্রথাটা এসেছিল, তাই সেই সূত্রেই কিন্তু ধীরে ধীরে অভিজাত যে সমাজ, তাদের সঙ্গে সংশ্লিষ্ট, সেই নবাবদের সঙ্গে সংশ্লিষ্ট যে অভিজাত সমাজ, তাদের মধ্যে ধীরে ধীরে বিরিয়ানি খাওয়ার চল হলো, এবং আলটিমেটলি সেটা সারা বাংলাতেই এখন রয়েছে। আমাদের পূর্ববঙ্গে তো বটেই, আমাদের এই পশ্চিমবঙ্গেও কিন্তু আমরা জানি যে কোনো উৎসব অনুষ্ঠানে আমরা এখন বিরিয়ানিটা খুব প্রচলিত হয়ে গেছে। এবং আরও একটা ব্যাপার, আমাদের বাংলার বিরিয়ানির একটা বৈশিষ্ট্য হচ্ছে সেখানে আলু খাওয়া হয়, যেটা অন্যান্য রাজ্যে যেমন হায়দ্রাবাদি বিরিয়ানি ইত্যাদিতে আলুটা খাওয়া হয় না। অর্থাৎ এই সাংস্কৃতিক বৈশিষ্ট্যই কিন্তু আমাদের ফুড কালচারটাকে নির্ধারণ করে দিচ্ছে। একইভাবে সাংস্কৃতিক ইতিহাস আমাদের পোশাককেও নির্ধারিত করছে। আমাদের এখানকার যে পারম্পরিক যে পোশাক ছিল, যে কোনো সেলাই ছাড়া একটা কাপড়কে জড়িয়ে রাখা, আজকের দিনে আমরা যেভাবে শাড়ি পরছি, সেটাও কিন্তু আমাদের এই অঞ্চলের সংস্কৃতি নয়, সেটাও কিন্তু ওই নির্দিষ্ট সাংস্কৃতিক ইতিহাস ঘাঁটলেই বোঝা যাবে। সেই শাড়িও কতদিন আগে এসেছে, খুব বেশি দিন আগে আসেনি। এবং তারও পরবর্তী যুগে আজকে যে আমাদের মানে জনসমাজ ব্যাপকভাবে মেয়েরা চুড়িদার পরছে, সালোয়ার পরছে, এটাও কিন্তু একটা বিশেষ সংস্কৃতির সূত্রে এসেছে, এবং সেগুলো সাংস্কৃতিক ইতিহাসেরই অঙ্গ। ঠিক একইভাবে আমাদের যে জাতিগত বৈশিষ্ট্য, অর্থাৎ আমাদের উচ্চারণ ভঙ্গি, আমাদের মানে গাত্রবর্ণ, আমাদের উচ্চতা ইত্যাদি প্রভৃতি যে জাতিগত বৈশিষ্ট্য আমাদের সাংস্কৃতিক বহু বিষয়কে নির্ধারিত করে দিয়েছে। এবং কোনো একটা অঞ্চলের জনবিন্যাস বা ডেমোগ্রাফি কিন্তু সেই অঞ্চলের সাংস্কৃতিক উপাদানগুলোকে বিশেষভাবে প্যাটার্নাইজড করে বা বিশেষভাবে তার রূপটাকে নির্ধারিত করে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে আমাদের লোকসংস্কৃতির মানে বিভিন্ন যে উপাদানগুলো, সেগুলোকে এই সমস্ত ফ্যাক্টরসগুলো নির্ধারিত করে। এছাড়া লোকসংস্কৃতির যে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তার সমস্ত উপাদানের মধ্যে, সে লোকসাহিত্য হোক, পরম্পরাগত অভিকরণ শিল্প হোক, তার বস্তুগত লোকসংস্কৃতি হোক, তার লোকবিজ্ঞান প্রযুক্তি হোক, কিংবা তার বিশ্বাসের পরম্পরা হোক, যে কোনো উপাদানের মধ্যেই কিন্তু তার যে ভাবনা, তার চিন্তা, তার ইচ্ছা, তার অনিচ্ছা, তার আকাঙ্ক্ষা, তার আশা, তার দার্শনিকতা, তার ক্ষোভ, তার প্রতিবাদ, তার রাগ, এই সমস্ত কিছুই ফুটে ওঠে। একটা উপাদানের মধ্যে একাধিক অনুভূতিও থাকতে পারে, আবার
বিভিন্ন উপাদানের মধ্যে বিভিন্ন ধরনের অনুভূতি ফুটে ওঠে। অর্থাৎ কি না, যে কোনো একটা গোষ্ঠীর তার যে নিজস্ব সাংস্কৃতিক উপাদান, সেই উপাদানের মধ্যে সেই গোষ্ঠীর সামগ্রিক মানসিকতা, তার দৈনন্দিন জীবনচর্যা এবং সামগ্রিক মানসিকতা, মানসিকতা বা মনস্তত্ত্বের যতগুলো লেয়ার হতে পারে, যতগুলো দিক হতে পারে, সবগুলোই কিন্তু লোকসংস্কৃতির উপাদানের মধ্যে, কোনো না কোনো উপাদানের মধ্যে প্রতিফলিত হয়। যেমন একটা লোকসঙ্গীত আমরা বলতে পারি, বলছে যে পাততুলি নীতি নীতি ঝুড়ি ঝাঁটি দাঁতন কাঠি, আজ কেন বাবুই করে মানা, উয়াদের বন নাই ছিল জানা। এটা একটা ঝুমুর গান, 4 লাইনের ছোট্ট ঝুমুর গান। কিন্তু এই গানের মধ্যে দিয়ে তাদের যে পরম্পরাগত জীবন এবং সেই জীবনটায় আজকে টান পড়েছে, তার জন্য তাদের যে ক্ষোভ, তাদের যে রাগ, সেটা কিন্তু ফুটে উঠছে। এবং শুধু তাই নয়, বলছে যে আমরা তো চিরকাল, আমার বাপ ঠাকুরদাও ওই পাতা তুলেছে জঙ্গল থেকে, পুরুলিয়ার গান এটা। তো সেই জঙ্গল থেকে পাতা তুলেছে, পাত তুলি নীতি নীতি, এবং তাই দিয়েই ঝুড়ি বুনি ঝাঁটা বানাই, হ্যাঁ, দাঁতন কাঠি বানাই। আজ কেন বাবুই করে মানা, ফরেস্টার আজকে মানা করছে কেন? ওদের কি বন? আমাদের যদি বন না হয় তাহলে ওদের কি বন? ওরা আজকে বলছে যে তোরা এই পাতা তুলতে পারবি না, হ্যাঁ, ওরা কি করে মানা করছে? ওদের কি অধিকারে মানা করছে? অর্থাৎ ছোট্ট একটা ঝুমুর গান, একজন নিরক্ষর মানুষের হয়তো রচনা, কিন্তু সেই গানের মধ্য দিয়ে তাদের যে ক্ষোভ, তাদের যে বঞ্চনা, তাদের যে জীবন যন্ত্রণা, সেটা ফুটে উঠছে। হ্যাঁ, কখনো সেই গানে প্রেম পাবো, কখনো সেই গানে বিরহ পাবো, কখনো সেখানে প্রতিবাদ পাবো, কখনো সেখানে তাদের জীবনের যে মানে প্রবল দারিদ্র, একডুগিচা মার দিলি তলে দুটি ভাত দে, বধূ আমার কাঁদে সারা রাত, তোকে ফ্যান চেয়েছি বাবু তাই ফ্যানই দিলি, তার তলায় দুটো ভাত দে, আমার বউ যে সারা রাত কেঁদে কেঁদে মরছে, পোয়াতি বউ খেতে পায়নি। এই যে তাদের জীবন যন্ত্রণা, সেটাও সেই গানের মধ্যে ফুটে উঠছে। বলছে সারেগামা পাধানি বোম ফেলেছে জাপানি, বোমের ভেতর কেউটে সব ব্রিটিশ বলে বাপরে বাপ। কেন ব্রিটিশ কেন বাপরে বাপ বললো? একটা ছড়ার মধ্যে আমরা পাচ্ছি যে সেই মানে জাপান বোম ফেললো কোথায় না কলকাতায়, তাহলে কলকাতাবাসীরই বাপরে বাপ করার কথা, কিন্তু করছে ব্রিটিশ। কেন কি, তোমরা আমাদের এখানে দখল করে আছো, সুতরাং যত কিছু কষ্ট তোমরাই পাবে, আমরা পাবো না, আমাদের কিচ্ছু হবে না। হ্যাঁ, এই যে মানসিকতা, অর্থাৎ এর মধ্যে এক ধরনের প্রতিবাদ, হ্যাঁ, সাধারণ মানুষ, নিরক্ষর মানুষের এক ধরনের প্রতিবাদ, তাদের রাগ, তাদের ক্ষোভ, তাদের বঞ্চনা, আবার তাদের আনন্দ, তাদের প্রবল যে সুখ, তাদের যে তৃপ্তি, সেগুলোও কিন্তু এর মধ্য দিয়ে, অর্থাৎ তাদের যে সোশিও সাইকোলজি, তাদের যে গোষ্ঠী মানসিকতা, তারা এক হয়েও আসলে তারা বহুর একটা অংশ। সেই তাদের সামগ্রিকভাবে তাদের যে মানসিকতা, তাদের যে সামাজিক মনস্তত্ত্ব, তাদের যে গোষ্ঠী মন, তাদের যে জীবনচর্যা, তাদের যে দার্শনিকতা, তাদের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, সব কিছু এর উপাদানের মধ্যে ফুটে ওঠে। অর্থাৎ লোকসংস্কৃতির বিভিন্ন উপাদানকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলেই কিন্তু ওই নির্দিষ্ট গোষ্ঠীর যে সামগ্রিক মানসিক চাহিদা বা মানসিক ভাবনা, মনস্তত্ত্বের যে মানে স্ট্যাটাস, সেটা কিন্তু ক্লিয়ারলি সেই পিকচারটা পাওয়া যায়। লোকসংস্কৃতির উপাদানগুলো আপাতভাবে সহজ সরল এবং অনাড়ম্বর। সাধারণভাবে আমরা যদিও এর আগে একটা কথা বলেছি যে লোকসংস্কৃতির উপাদানের মধ্যে অনেক জটিলতা রয়েছে। একটা উপাদান মানে একটা উপাদান না, আসলে অনেক উপাদান, এবং সেই একটা উপাদান একটা সেক্টরের অন্তর্গত না, একটা উপাদানের মধ্যে অনেক লেয়ার আছে, অনেক মাত্রা আছে, তার নানা রূপ আছে। ঠিক সেভাবেই আপাতভাবে মনে হতে পারে যে দুটো বক্তব্য বোধহয় পরস্পর বিরোধী, কিন্তু তা নয়। একটা বৈশিষ্ট্য যেমন এরকম যে লোকসংস্কৃতির এক একটা উপাদানের মধ্যে অনেক স্তর আছে, অনেক কোণ আছে, অনেকগুলো বিষয় ঢুকে আছে, ঠিক সেরকম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে লোকসংস্কৃতির যে কোনো উপাদান খুব সহজ সরল অনাড়ম্বর। কীরকম?
পা আঁকতে গেলে একেবারে পায়ের মতো হুবহু যে সামনের দিকে একটা এরকম মানে যে ডিম্বাকার আকৃতি হতে হবে, তারপরে এরকম একটা দাগ হতে হবে। একটা শিল্পীকে যদি আপনি পায়ের ছাপ আঁকতে দেন, সে যেভাবে আঁকবে, কিন্তু আমাদের লক্ষ্মীর পায়ের ছাপ সেভাবে নয়। সেখানে জাস্ট একটা এসের মতো এরকম করে দিয়ে ওটা কত ফুটকি 5টা ফুটকি বসিয়ে দিলেই, 5 আঙুলে 5টা ফুটকি বসিয়ে দিলেই কিন্তু পা আঁকা হয়ে গেল। হ্যাঁ, একটা ছড়া কত সহজ সরল তার রূপ। তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, কিলচর নাই। কোনো ভাবনাগত কোনো অলংকার দরকার নেই, রূপক দরকার নেই, তার নান্দনিকতা নিয়ে ভাবনা নেই, মনের আনন্দে, সহজ আনন্দে সেটাকে প্রকাশ করা। একটা গান, সে গানের মধ্যে তার দৈনন্দিন জীবনে যেন আপাতভাবে অনেক সময় মনে হয় গানের ভাষা শুনে এ যেন জাস্ট সংলাপ, কেউ কারোর সঙ্গে কথা বলছে, এত সহজ সরল তার বক্তব্য, তার মধ্যে কোনো ভাবালুতা, কোনো দার্শনিকতা, গভীর মানে এই সারল্যই যেন তার সৌন্দর্যের চাবিকাঠি। আলাদা করে কোনো রূপক বা অলংকার তার উপরে চাপিয়ে দিতে হয় না। তার যে জীবনের যে সহজতা, প্রকৃতির কাছাকাছি তার যে জীবন, তার যে লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তার সারল্য, যেটা বললাম। এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তা অত্যন্ত রূপান্তর সক্ষম এবং নমনীয়। রূপান্তর সক্ষম মানে সহজেই পরিবর্তিত হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে। যেমন কিছু কিছু লাইন ঘুরে ফিরে গানে আসে, তার মধ্যে একটা ভীষণ একটা পুনরাবৃত্তি লক্ষ্য করা যায়। পুনরাবৃত্তিও লোকসংস্কৃতির একটা বৈশিষ্ট্য। এবং আবার এই সঙ্গে এটাও কথা যে সেটার মধ্যে এই যে মানে শ্রুতি আর স্মৃতির মধ্য দিয়ে সেটা বহমান থাকে, সেটা পরম্পরাগতভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বাহিত হয়, এবং এর ফলেই এই যে বাহিত হওয়া যে প্রক্রিয়াটা সেটা সম্ভব যখন সেটা পুনরাবৃত্তি থাকবে। এবং পুনরাবৃত্তি যে রিপিটেশন, তার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলা হয়। যেমন মোটিভ, আলপনা আঁকার মোটিভগুলো ঘুরে ফিরে আসে, একই ধরনের কলকা বিভিন্ন আলপনার মধ্যে আমরা লক্ষ্য করব। কিছু কিছু ফুল রয়েছে, যেমন পদ্ম ফুল, মানে বিভিন্ন রকমের ফলের মোটিভ, সেগুলো বিভিন্ন আলপনার মধ্যে, বিভিন্ন ব্রতের আলপনার মধ্যে ঘুরে ফিরে আসছে। ধানের শীষ, ক্ষেত্র, হ্যাঁ, ক্ষেত্র আঁকার যে প্রথাটা, এরকমভাবেই কিছু কিছু মোটিভ রয়েছে শিল্পের, যে কোনো লোকশিল্পের ক্ষেত্রে, যেমন তাঁতের মধ্যে, হ্যাঁ, বিভিন্নভাবে সেগুলো ঘুরে ফিরে আসে পুনরাবৃত্তি। ঠিক একইভাবে গানের কিছু কিছু লাইন, জল ভরো সুন্দরী গো কন্যা জলে দিয়া ঢেউ, হাসি মুখে কওনা কত সঙ্গে নিয়ে নাই মোট কেউ। ওখানে যে ওই যে আছে, কোথায় পাইবাম কলসি গো কন্যা, কোথায় পাইবাম দড়ি, তুমি হও গহীন গাং আমি ডুইবা মরি। এটা আমরা মানে সেই মহুয়া পালাতেও পাচ্ছি, মলুয়া পালাতেও পাচ্ছি গীতিকার মধ্যে। এছাড়া আমরা জল ভরার গানে পাই, জল সইবার গানে, বিয়ের গান যেটা, সেখানে এই লাইন দুটো ঘুরে ফিরে আসে। কখনো কখনো লোকনাট্যের মধ্যে এই দুটো লাইন আসে, ঘুরে ফিরে ভাষার একটু এদিক ওদিক হয়ে এই ভাবটুকু বা এই কথাগুলো পুনরাবৃত্ত হয়। লোককথার ক্ষেত্রেও দেখেছি, হয়তো 5টা একটা অঞ্চলে 5টা লোককথার মধ্যে যদি কম্পারেটিভ স্টাডি করা যায়, তাহলে দেখা যাবে তার মধ্যে মোটিভের যেমন মিল রয়েছে, ভাবনাগত যেমন মিল রয়েছে, কাহিনীগত মিল রয়েছে। এটা একটা বৈশিষ্ট্য, একটা বিশেষ একটা যে কোনো গোষ্ঠীর মধ্যে তার যে লোকসংস্কৃতির উপাদানগুলো, তার মধ্যে অনেক পুনরাবৃত্তি হয়। নাচের মধ্যে যেমন একই আঙ্গিকের, যেমন পাতা নাচ, সাঁওতালিতে যে নাচ, আগাচ্ছে পিছোচ্ছে আগাচ্ছে পিছোচ্ছে, পুনরাবৃত্তি ঘটছে। মানে সেটা আবার, অথবা বিভিন্ন নাচের মধ্যে একটা বিশেষ আঙ্গিক ঘুরে ফিরে আসছে, এটাও হতে পারে। এই রিপিটেশন তার একটা বিশেষ বৈশিষ্ট্য। এবং এই যে পরম্পরাগতভাবে বহমান থাকে, তার মধ্যে রিপিটেশন তো মনে রাখার একটা প্রথা, সেই সঙ্গে আরেকটা ব্যাপার যে মনে যদি না থাকে, মনে রিপিটেশন দিয়ে অনেক রকম কায়দা কানুন করে আমি মনে তো রাখলাম, কিন্তু যদি আমি ভুলে যাই, অনেক সময় দেখা যাচ্ছে একটা গল্প ঠাকুমা তার নাতনিকে বলল, নাতনি যখন তার মেয়ে বা তার সন্তানদেরকে ঘুম পাড়ানোর জন্য বলতে যাচ্ছে, ততদিনে অনেকগুলো বছর কেটে গেছে, সে হয়তো বলতে গিয়ে কিছু কিছু জায়গা ভুলে গেল, গিয়ে তখন সেগুলো পাল্টে দিল। কেউ তো ধরার নেই, কেউ তো বলার নেই এক্ষেত্রে, তার জীবন চর্যার সূত্রে সেই গল্পটা বলছে। সুতরাং সে যদি পরিবর্তন করেও নেয়, অনেক সময় ভুলে যাওয়ার জন্য নয়, হয়তো যেটা শুনেছিল সেটা তার মনোপুত হয়নি, সেই মানে ফলটা বা সেই বিষয়টা তার মনোপুত হয়নি বলেই সে তার নিজের ইচ্ছে মতো সেটাকে পাল্টে নিয়েছে। তো এইভাবে
তার যে নমনীয়তা, তার যে স্থিতিস্থাপকতা চরিত্র, তার সঙ্গে কোথাও একটা সংযোগ রয়েছে তার এই পুনরাবৃত্তি ব্যাপারটার বা রূপান্তর সক্ষম ব্যাপারটার। অর্থাৎ পছন্দ হচ্ছে না তখন সে পাল্টে নিচ্ছে, অথবা ভুলে যাচ্ছে সে পাল্টে নিচ্ছে, স্মৃতি শ্রুতি বাহিত বলেই সেটা এক হাত থেকে অন্য হাতে যাচ্ছে, এক মন থেকে অন্য মনে যাচ্ছে, এক ভাবনা থেকে অন্য ভাবনায় যাচ্ছে, আর পাল্টে পাল্টে যাচ্ছে। ফলে সেটা রূপান্তর সক্ষম বা সেটা স্থিতিস্থাপকও বলছি। আবার অন্যদিকে সেটা এই যে পুনরাবৃত্তি যে বৈশিষ্ট্যটা, সেটা এই কারণেই যে পুনরাবৃত্ত হচ্ছে বলেই কিন্তু মনে থাকছে, এবং মনে থাকার এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার একটা সহজ সূত্র হচ্ছে এই পুনরাবৃত্তি। তো অর্থাৎ এই যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা ওয়াটারটাইট কম্পার্টমেন্টের মতো আলাদা আলাদা করতে পারি না, একটার সঙ্গে আরেকটা কোথাও যেন জুড়ে থাকে। এবং এই লোকসংস্কৃতির এই যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সগুলো, সেগুলো আলটিমেটলি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত বলেই সেগুলো একটা সব শেষে আমরা দেখতে পাই যে একটা নিটোল বা একটা অদ্ভুত সুন্দর একটা অবয়ব সেটা তৈরি করে, এবং তার নিজস্ব জীবনী শক্তিতে সেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকে। তো আমরা ভেবেছিলাম যে আজকে এই দ্বিতীয় পর্বে লোকসংস্কৃতির বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা শেষ করতে পারবো, কিন্তু সেটা হলো না। আজকে দ্বিতীয় পর্বটা আমি এখানেই শেষ করছি। আশা করি তৃতীয় পর্বে গিয়ে আমরা লোকসংস্কৃতির বৈশিষ্ট্যটা সম্পূর্ণ করতে পারবো, এবং এই লোকসংস্কৃতির যে কটি বৈশিষ্ট্য বললাম, প্রায় 15-16টি বৈশিষ্ট্য বলা হয়ে গেল। আশা করি আমি বিষয়টাকে আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি। নমস্কার। তৃতীয় পর্বে গিয়ে সামগ্রিক আলোচনার মধ্য দিয়ে আশা করি লোকসংস্কৃতির বৈশিষ্ট্যটাকে একেবারে স্বয়ংসম্পূর্ণ একটা চেহারা দিতে পারবো।